কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন। হোলিতে নিশ্চয়ই খুব ভালো আনন্দ করেছেন। মা সরস্বতীর নাম নিয়ে সবার জয় হোক, মঙ্গল হোক। আজ আমি আপনাদের শোনাবো বাংলা সাহিত্যের পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা অত্যন্ত মজার একটি গল্প, বিরিঞ্চি বাবা। আসুন শোনা যাক গল্পটি। 14 নম্বর হাফসিবাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদে লোক হলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী 5-6 জন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো। বসবার জন্য একটি আলাদা ঘর, তাতে ঢালা ফরাশ এবং অন্যান্য রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতগুলো মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সজ্জিত আছে। কাল থেকে পুজোর বন্ধ, সেজন্য মেসের অনেকে দেশে চলে গেছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। এরা কোথাও যাবে না, কারণ দুজনেরই শ্বশুর বাড়ির সকলে কলকাতায় আসছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সে দালালি, হঠযোগ এবং থিওসফির চর্চা করে। আজ সন্ধ্যায় মেসের বৈঠকখানায় এরা দুজন এবং পাশের বাড়ির নিতাই বাবু আড্ডা দিচ্ছেন। নিতাই বাবু নিত্যই এখানে আসেন। তার একটু বয়স হয়েছে, সেজন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরে সিগারেট খায়। নিতাই বাবু বলছিলেন, চিত্তে সুখ নেই দাদা, ঝি বেটি পালিয়েছে, খোকিটার জ্বর, ঘিন্নি খিটখিট করছেন, আপিসে গিয়েও যে দুদণ্ড ঘুমবো তার জো নেই। নতুন ছোট সাহেব বেটা যেন চোরকি ঘুরছে। পরমার্থ বলল, কেন, আপনাদের আপিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। নিতাই, সেদিন আর নেই রে ভাই, ছিল বটে মেকেঞ্জি সাহেবের আমলে। বড়দা খুড়োকে জানো তো? শ্যামনগরের বড়দা মুখুজ্জে। খুড়ো 2টোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমুতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুড়ো চেয়ে আর ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজার ঠিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো। নরম চরণ নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকলো না। লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা, দূর থেকে দেখলে কে বলবে খুড়ো ঘুমুচ্ছে। এমন সময় মেকেঞ্জি সাহেব ঘরে এলো। সকলে শশব্যস্ত। সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুড়োর কাঁধে একটি চিমটি কাটলো। খুড়ো একটু মিটমিটিয়ে চেয়েই বিড়বিড় করে আরম্ভ করলেন, 37-এর 7 নাবে 3 কর্তি 3। সাহেব হেসে বললে, হ্যাঁ বা কাপটি বাবু। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই, সংসারে ঘৃণা ধরে গেছে। একটি ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। পরমার্থ, জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলুম। আশ্চর্য ব্যাপার, লোকে তাকে বলে মির্চাই বাবা। তিনি কেবল লঙ্কা খেয়ে থাকেন, ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন, তার সাধনা আরো উঁচু দরের। তিনি খান স্রেফ করাতের গুঁড়ো। নিতাই, ওহে মাস্টার,
তুমি তো ফিলোজফিতে এমএ পাস করেছো, লঙ্কা করাতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো? তোমার পাখোয়াজ বন্ধ করো বাপু, কান ঝালাপালা হলো। নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল। তাতে যে 5টা গল্প আছে তার প্রত্যেকের নায়িকা এক একটি সতী সাধ্বী বারাঙ্গনা। অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলে দিয়ে একটা পাখোয়াজ কোলে নিয়ে মাঝে মাঝে বেতালা চাঁটি মারছিল। নিতাই বাবুর কথায় বাজনা থামিয়ে বলল, ও সব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ, যেমন জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, তেমনি মির্চাই মার্গ, খরাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, ধাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। নিতাই, কাগ মার্গ কি রকম? নিবারণ, আরে জানেন না, গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিলেন। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় 102 কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো দোয়ানে কৌয়ে, দো দোয়ানে, দো দোয়ানে। ভাবলাম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয়ই পড়তে জানে। একটা ধাড়ি গোছ কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বললুম, পড়ো ময়না, চিত্রকূট কি ঘাট पर सीताराम राधा किशन बोलो चुप चुप। बेटा ठुकराते एलो। कागला बोले, बाबू कौआ नहीं पड़ता। তবে কি করে বাপু? কাগের মাংস তো শুনতে পাইতে এতো, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কিনে? বললে, তাও নাই, এই কাগ খাঁচায় কয়েদ রয়েছে, 2 আনা খরচ করে যতগুলি ইচ্ছে কিনে নিয়ে জীবকে বন্ধন দশা হতে মুক্তি দেয়। তোমারও মুক্তি হবে। ভাবলো মোক্ষের মার্গ কি বিচিত্র, অন্য লোকে মুক্তি পাবে, তাই এই গরিব কাগলা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নেই। এই সময় একটি হ্যাটকোটধারী 22-23 বছরের ছেলে ঘরে এসে পাখার রেগুলেটর শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হ্যাটটি আছড়ে ফেলে ফরাসের উপর থপ করে বসে পড়ল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়া ইস্তফা দিয়ে কাজকর্মের চেষ্টা দেখছে। সত্যব্রত হাঁপাতে হাঁপাতে বলল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায় মুশকিলে পড়ে থাকে, সেজন্য তার কথায় কেউ উৎকণ্ঠা প্রকাশ করলো না। অগত্য সে আপন মনে বলতে লাগলো, সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু স্ফূর্তি করব তারও জো নেই। ভাবলাম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, স্যান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনবি। কি করি, যেতে হলো। কিন্তু সব মিথ্যে। স্যান্ডেল মশাই বলছেন ধর্মজীবের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। নিতাই, আরশোলা? সত্য, 3 টন আরশোলা। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বর শিপমেন্ট, 40 পাউন্ড 15 শিলিং টন। সিআইএফ হংকং চায়না লড়াই বাঁধবে কিনা, তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপে বন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? ওহ, কি বিপদ। নিতাই, হ্যাঁ রে সতে, তুই না ব্রহ্মজ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই? সত্য, কেন বলতে নেই? পিসিমার কাছে না বললেই হলো। নিবারণ, সতে, তোর সন্ধানে ভালো বাবাজি কি স্বামীজি আছে? সত্য, কটা চাই? নিতাই, যা যা, ইয়ার কি করিসনি, তোরা মন্ত্রতন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। সত্য, কেন মানবো না? পিসিমার দাঁত কান করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসে মশাইকে ধমক দেন। ভারী শুদ্ধ লোক, ভয়ে অস্থির।
পিপারমিন্ট, অ্যাসপিরিন, মাদুলি, জলপড়া, দাঁতের পোকা বের করি, কিছুতেই কিছু হয় না। তখন পিসেমশাই এসা জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। পরমার্থ চটে উঠে বলল, দেখো সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তা। মন্ত্র সাধনায় প্রচন্ড এনার্জি উৎপন্ন হয়, তা মানো? সত্য, আলবাত মানে। তার সাক্ষী রাজশাহী তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। বাবার দুইটি কি, একটি পজিটিভ, একটি নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেয়। স্পার্ক ছাড়েন এক একটি 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্য? সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয়। নিবারণ, না, মির্চাই বেদান্ত ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বলো, কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তি তত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? পরমার্থ, তবে দমদমায় গুরুপদ বাবুর বাগানে চলুন, ভিরিঞ্চি বাবার কাছে। নিবারণ, আলিপুরের উকিল গুরুপদ বাবু আমাদের প্রফেসর ননির শ্বশুর, তিনি আবার বাবাজি জোটালেন কোথা থেকে? সত্য, তুই জানিস কিছু? সত্য, ননিদার কাছে শুনেছিলাম বটে, গুরুপদ বাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছেন। আগে তো কিছুই মানতেন না। নিবারণ, গুরুপদ বাবুর আরেকটি আইবুড়ো মেয়ে আছে না? সত্য, বুঝকি, ননিদার শালি। নিবারণ, তারপর? পরমার্থ, বাবাজিটি কেমন? পরমার্থ, আশ্চর্য। কেউ বলে তার বয়স 500 বৎসর, কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সী বোধ হয়। তাকে জিজ্ঞাসা করলে একটু হেসে বলেন, বয়স বলে কোনো বস্তু নেই, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একসঙ্গেই ভোগ করেন। এই ধরো, এখন সেপ্টেম্বর 1925, তুমি হাফসি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি BC-তে পাটলিপুত্র নগরে এনে ফেলতে পারেন। সমস্তই আপেক্ষিক কিনা? নিবারণ, আইনস্টাইনের পসার একেবারে মাটি। পরমার্থ, আরে আইনস্টাইন শিখলে কোত্থেকে? শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে গতায়াত করত। তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়নি। নিতাই বাবু উদ্গ্রীব হয়ে সমস্ত শুনছিলেন। জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলো তো? পরমার্থ, কি জানেন? স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে। সত্য, ও হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারিক্কে লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন। তখন আপনার ওজন 2 মণ 30-এর। সেখান থেকে গেলেন গেঁড়াতলা কংগ্রেস কমিটিতে। সেখানে ওজন হলো মাত্র 5-6টা। ফুয়ে উড়ে গেলেন। নিবারণ, ঠিক। জনার্দন ঠাকুর পটল ডাঙায় কেনে 250 আলু, আর মেশে এলেই হয়ে যায় 9 পো। নিতাই, আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধে করে দেন কি? পরমার্থ, তেমন তেমন ভক্ত হলে করেন বই কি।
এই সেদিন মেকিরাম আগরওয়ালার বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্য তাকে 1914-এ নিয়ে গেলেন। ঠিক লড়াইয়ের আগে মেকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেললে 6 টাকা হন্দর। তারপরেই তাকে 1 মাস 1919-এ রাখলেন। মেকিরাম বেচে দিলে 21 টাকা দরে। তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক। না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো। নিতাই বাবু পরমার্থের 2 হাত ধরে গদগদ স্বরে বললেন, পরমার্থ ভাই রে, আমায় এক্ষুনি নিয়ে চল বিরিঞ্চি বাবার কাছে। বাবার পায়ে ধরে হত্যা দেব, খরচ যা লাগে সব দেব, ঘটি বাটি বিক্রি করব, গিন্নির হাতে পায়ে ধরে সেই 10 ভরির বোট ছড়াটা বন্ধক দেব। বাবার দয়া যদি হপ্তাখানে 1914-এ ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলবো না পরমার্থ। 10% বুঝলে? হ্যাঁ ভগবান, হায় রে লোহা। নিবারণ, গুরুপদ বাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? পরমার্থ, তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সমস্তই গুরুকে দেবেন। নিবারণ, এত দূর গড়িয়েছে? হ্যাঁ রে সত্য, তোর ননিদা, তোর বৌদি এরা কিছু বলছেন না? সত্য, ননিদাকে তো তুমি জানোই, নেলা খেপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই আছেন। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু দেরি নয়। নিবারণ, তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাবে। নিতাই বাবু কাগজ পেন্সিল নিয়ে লোহার হিসেব করছিলেন। দমদমা যাওয়ার কথা শুনে বললেন, তোমরাও বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারেন। সত্যটা একে বেমুখ, তাই বিশ্ব বকাট, ওর গিয়ে লাভ নেই। কেন বাপু, তোদের অমন খাসা ব্রাহ্ম সমাজ রয়েছে, তোরা সেখানে গিয়ে হতে দে না। আমাদের ঠাকুর দেবতার উপরে নজর দিস কেন? আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর আর একদিন না হয় নিবারণ জিও। নিবারণ, না, আপনার কোনো ভয় নেই, আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্রালাপ করব। সুবিধা হয়তো কাল বিকেলেই সব একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনো কালে প্রফেসরই করেনি, কিন্তু অনেকগুলো পাশ করেছে। সে বাড়িতেই নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করে থাকে। সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়েছে। রোজগারের চিন্তা নেই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাতা, সত্যব্রতের দুঃসম্পর্কীয় ভ্রাতা এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছলো তখন রাত্রি 8টা। বাইরের ঘরে কেউ নেই। চাকর বলল, বাবু এবং বহুমা ভিতরের উঠানে আছেন। নিবারণ ও সত্য অন্দরে গিয়ে দেখলো উঠানের একপাশে একটি উনানের উপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হচ্ছে। ননির স্ত্রী নিরুপমা তা কাঠি দিয়ে ঘাঁটছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তা থেকে একটা রবারের নল এসে ডেকচির ভিতরে প্রবেশ করেছে। প্রফেসর ননি মাল কোচা মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবারণ বলল, এ কি বৌদি, এত শাকের ঘন্ট কার জন্য রাখছেন? নিরুপমা বলল, শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেন তো? নিবারণ, সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? ননি বলল, নিবারণ, ইয়ার কি নয়, পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না। নিবারণ, সকলেই তো প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। ননি, আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস, হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো।
নিবারণ, থাক থাক থাক, হারমোনিয়ামটা কি জন্য? ননি, বুঝলে না, অক্সিডাইজ করবার জন্য। নিরু, হারমোনিয়ামটা বাজাও তো। নিরুপমা হারমোনিয়ামের প্যাডাল চালালো। সুর বের হলো না। রাবারের নল দিয়ে হাওয়া এসে ডেকচির ভিতর বকবক করতে লাগলো। নিবারণ, শুধুই ভুরভুরি? আমি ভাবলাম বুঝি সঙ্গীত রস রবারের নল বেয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। যাক বৌদি, বাবার খবর কি বলুন তো? নিরুপমা ম্লান মুখে বলল, শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকে কেমন একরকম হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাহ্যজ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু গুরু আর গুরু। অনেক কান্নাকাটি করেছি, কোনো ফল হয়নি। শুনছি টাকা করি সবই গুরুকে দেবেন। বুচকিটার জন্যই ভাবনা, তার কাছে গিয়ে থাকতুম, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতে পারছি না। সত্য বলল, আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। ননি, তা কখনো পারি? শ্বশুর মশাই ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত করতে এসেছে। সত্য, তবে হুকুম দাও, প্রহার এনে ধনঞ্জয় করে দিই। নিরুপমা, না না, জুলুম যদি করো তবে সেটা বাবার উপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। সত্য, বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপার কি রকম বলুন তো? নিরুপমা, ব্যাপার প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমার বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করেছেন, বাবা দিন রাত সেখানেই পড়ে আছেন। রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শুনবার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে, তা থেকে এক এক দিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্য। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না। যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলাম। সত্য, কিরকম দেখলেন? নিরুপমা, আমি কিছুই ভালো করে দেখেছি। অন্ধকার ঘরে হোমকুণ্ডুর পিছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুচকির বরং সাহস আছে, প্রায় দেখছে কিনা কাল নাকি মহাদেব বার হবেন। নিবারণ, কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তাঁর দয়া হয় তাহলে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। নিরুপমা, গণেশ মামাকে বশ করুন, তিনি হুকুম না দিলে হোম ঘরে ঢুকতে পাবেন না। নিবারণ, সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্য তার সমস্ত দেহ নেড়ে বলল, কখনো না, তুমি দেখে নিও। হাসে ও কি জিভ বার করলি যে? সত্য, বেগিয়ে পার্ডন বৌদি, খুব সামলে নিয়েছি। পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। নিবারণ, তবে আজ আমরা চলি। হ্যাঁ, ভালো কথা। ননি, এমন একটা কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? ননি, কি রকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা। যদি বেগনি চাও তবে আয়োডিন ভেপার। যদি সবুজ চাও। নিবারণ, আরে না না, প্লেন ধোঁয়া চাই। ননি, তাহলে ট্রাই নাইট্রো ডাই মিথাইল। নিবারণ কান চেপে বলল, আবার আরম্ভ করলে রে বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে? নিরুপমা হেসে বলল, মামার বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বালে, খুব ধোঁয়া হয়।
নিবারণ, ইউরেকা! বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন, এই নোনেটার কিচ্ছু হবে না। নিবারণ, ধোঁয়া দিয়ে করবেনটা কি? নিবারণ, ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কিনা। গুরুপদবাবুর দমদমার বাগান বাড়ি পূর্বে সুসজ্জিত ছিল বেশ, কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হয়েছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হয়েছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হয়েছে, কিন্তু পূর্বের গৌরব ফিরে আসেনি। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না, তার শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করছেন। বৈকালে 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু এসে পৌঁছলেন। বাড়ির নিচে একটি বড় ঘরে শতরঞ্জ বিছিয়ে ভক্তবৃন্দের বসবার ব্যবস্থা করা হয়েছে। তার একপাশে একটি তক্তপোষে গদি এবং বাঘের ছাপ মারা রাগের উপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনো তার সাধন কক্ষ থেকে নামেননি। ভক্তের দল উদ্গ্রীব হয়ে বসে আছে এবং মৃদুস্বরে বাবার মহিমা গুঞ্জন করছে। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করে পা মুড়ে বসে আছেন এবং অধীর হয়ে মাঝে মাঝে তার কামানো গোঁফে পাক দিচ্ছেন। ইনি মিস্টার ওকে সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়ে ধর্মে কর্মে মন দিয়েছেন। পরমার্থ নিতাইবাবুকে ঘরে বসিয়ে নিবারণ ও সত্যব্রত বাইরে এলো এবং বাগানের চারদিকে প্রদক্ষিণ করে ফটকের কাছে উপস্থিত হলো। ফটকের পাশেই একসারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচমান, দারোয়ান, মালি ইত্যাদি থাকবার স্থান। আস্তাবলের সামনে মৌলভী বছিরুদ্দি একটি ভাঙা বেঞ্চে বসে কোচম্যান ঝুঁটি মিয়া এবং দারোয়ান ফেকুপাড়ের সঙ্গে গল্প করছেন। মৌলভী সাহেবের নিবাস ফরিদপুর, ইনি গুরুপদবাবুর অন্যতম মোহরী। গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় বছিরুদ্দির উপার্জন কমে গিয়েছে, কিন্তু এখনো তিনি নিয়মিত মাসোহারা পেয়ে থাকেন। সেজন্য মনিবকে সেলাম করতে আসেন। মৌলভী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করছিলেন। কোচমান ও দারোয়ান মাথা নেড়ে সায় দিতেছিল। অদূরে সহিস ঘোড়ার অঙ্গ ডলছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মেরে বলছে, আরে ঠাট যা উঠল। সামনের মাঠে একটি স্থূলকায় বিড়াল মুখভঙ্গি করে ঘাস খাচ্ছে। প্রত্যহ বিরিঞ্চি বাবার ভুক্তাবশিষ্ট মাছের মুড়ো খেয়ে তার গড় হজম হয়েছে। সত্যব্রত বলল, আদাব মৌলভী সাহেব, মেজাজ তো দিব্যি শরীফ। परमान पाड़े जी, कोचमान जी अच्छा है तो? একে চিনি না বুঝি? ইনি নিবারণ বাবু, জামাই বাবুর দোস্ত। পুজোর জন্য কিছু ভেট এনেছেন, কিছু মনে করবেন না মৌলভী সাহেব। আপনার 10 টাকা, পাড়েজি আর কোচমানজির 5-5, সহিস মালি এদের আরো 5। সৌজন্যে অভিভূত হয়ে বছিরুদ্দি ফেকু এবং ঝোঁটি দন্ত বিকাশ করে বারবার সেলাম করলো এবং খোদা ও কালীমাইর নিকট বাবুজিদের তারাক্কি প্রার্থনা করলো। মৌলভী বললেন, আর বাবু মশাই, সে সব দিন খেন কমনে চলে গেছে। মা ঠাকরুন বেহেশত পাওয়া স্তক মোদের বাবু সাহেবের ঝান্ডা কলেজায় নেই। অত করে বললাম, হুজুর অন্য পসারটা নষ্ট করবেন না, তা কে শোনে? খোদার মর্জি। নিবারণ বলল, ও বাবাজিটাই যত নষ্টের গোড়া। ফেকু পাড়ে ভরসা পেয়ে মত প্রকাশ করলো, বিরিঞ্চি বাবা বাবাজি থোড়াই আছেন, তার জটাভিনয়। তিনি मछली भी खान, बकरीर गोश्त भी खान। दोनों सांझ चा बिस्कुट ना হইলে তার চলে না। এসব বাঙালি বাবাজি বিলকুল জুয়াচোর। আর ছোট মহারাজ যিনি আছেন, তিনি তো একটি বিচ্ছু। ফেকু পাড়েকে পর্যন্ত দংশন করতে তার সাহস হয়। তিনি জানেন না যে উক্ত ফেকু পাড়ে মিউটিনি মে তলোয়ার খেলায়া থা, যদিও ফেকু তখনও জন্মেন নাই। একবার যদি মনে হুকুম দেন, তবে লাঠির চোটে বাবাজিদের হাড্ডি চুর করে দেয়া যেতে পারে।
মৌলভী জানালেন যে তাকেও কম অপমান সহ্য করতে হয়নি। মামা বাবু গণেশ যে তার উপর লম্বাই চওড়াই করবে তা তিনি বরদাস্ত করবেন না। তিনি খানদানি মনীষী, তার ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হয়েছে। যদিও লোকে তাকে বছিরুদ্দি বলে, কিন্তু তার আদত নাম শ্রীরাম খাঁ, তার পিতার নাম জাহাবাজ খাঁ, পিতামহের নাম আব্দুল জব্বার। তাদের আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যাকে বলে তুর্ক। সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে। কেবল পেটের দায়ে তাকে বাংলা শিখতে হয়েছে। সেই আরব দেশের মধ্যিখানে ইস্তাবুল, তার বাঁয়ে শহর বগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ। বগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুয়ার জল আবে জমজম তার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটিয়ে হালার পোহালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মায় মামা বাবুকে তিনি হাই সাত দরিয়ার পারে জাহান্নামের চৌমাথায় পৌঁছে দিতে পারেন। নিবারণ বলল, দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবো। যদি সুবিধে হয় তো আজই, কিন্তু একলা পেরে উঠবো না। আপনি আর দারোয়ানজির সঙ্গে থাকা চাই। ফেকু, মারপিট হবে? নিবারণ, আরে না, তোমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে। পারবে তো? জারুর, আলবাত, জান কবুল, কিন্তু মনিব যদি গোসা হন? নিবারণ বোঝালো মনিবের চটবার কোনো কারণ থাকবে না, একটু পরে সে এসে যথাকর্তব্য বাতলে দেবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবার অভিমুখে চলল। পথে গণেশ মামার সঙ্গে দেখা, তিনি ব্যস্ত হয়ে হোমের আয়োজন করতে যাচ্ছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখে বললেন, এই যে তোমরাও এসেছো দেখছি, বেশ, হ্যাঁ, তারপর বাড়ির সব? হ্যাঁ, নিবারণ, তোমার বাবা বেশ? হ্যাঁ, তোমার মা এখন একটু? হ্যাঁ, তোমার ছোট বোনটি? হ্যাঁ, সত্য, তোমার পিসিমা সকলে? নিবারণের স্বজনবর্গ সকলেই হ্যাঁ, সত্যব্রতেরও তদ্রূপ। সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। মামা বাবুর ভাবনায় ঘুম হচ্ছিল না, এখন কথনচিত নিশ্চিন্ত হলেন। সত্য বলল, মামা, আপনার ছোট জামাইটির চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তবে ছুটির পরে আমাদের আপিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকান্সি আছে। গণেশ, হ্যাঁ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? আপিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। নিবারণ, মামা বাবু, একটি নিবেদন আছে, দেবদর্শন করিয়ে দিতে হবে। গণেশ, তা যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। নিবারণ, ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। গণেশ মামা সভয়ে জিভ কেটে বললেন, বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়, আর আমাদের সত্য তো এই যাকে বলে। নিবারণ, ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ, হিন্দুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা আওড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদন মোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্ত খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন, নইলে ওর দু চারটে ভুল চাল শুনলে বুঝতেন যে ও বড় বড় হিঁদুর কান কাটতে পারে। গণেশ, যাই করুক, জাত গেলে আর জাত ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। নিবারণ, সে তো সবাই খায়, গুরুপদ বাবু ঢের খেয়েছেন, তাহলে দেবদর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন না? আচ্ছা, তবে চললুম। সত্য, প্রণাম মামা বাবু। হ্যাঁ, একটা কথা, আমি বলি কি, আপনার জামাইটি এখন মাস্টারে টাইপ রাইটিং শিখুক, একেবারে আনাড়ি, তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব। নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। গণেশ, আরে না, চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? না সত্য, লক্ষ্মী বাবা আমার, চাকরিটি করে দিতেই হবে। হ্যাঁ, কি বলছিলে? তুমি এখন গীতা টিতা পড়ে থাকো, খুব ভালো। তা হোম ঘরে গেলে তোমার দোষ হবে না, একটু গঙ্গা জল মাথায় দিয়েছে দুজনেই। আচ্ছা, তাহলে জামাইটির কথা ভুলো না। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলল,
এখনো পর্যন্ত তো বেশ আশাজনক বোধ হচ্ছে, শেষ রক্ষা হলেই হয়। অমূল্য, হাবলা এরা সব এসেছে? সত্য, হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণদা, মামা বাবুর কিছু বখরা আছে নাকি? নিবারণ: ভগবান জানেন, গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামা বাবুর ততদিনই সুবিধে। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করে বসেছেন। তাঁর চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মণ্ডিত মুখ, সুপুষ্ট গালের আড়াল থেকে দুটো উজ্জ্বল চোখ উঁকি মারছে। 2 পয়সা দামের সিঙ্গাড়ার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নেমেছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি। অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ঐরূপ কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলে বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করছেন। এর বয়স কয় শতাব্দী তা ভক্তগণ এখনো নির্ণয় করেননি, তবে দেখতে বেশ জোয়ান বলেই মনে হয়। ইনিও গুরুর অনুরূপ বেশধারী, তবে কাপড়টা সস্তা দরের। বেদির নিচে বাঁ দিকে শীর্ণ গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকিয়ে অর্ধশায়িত অবস্থায় আছেন। জাগ্রত কি নিদ্রিত বুঝতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে একটি 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলে বসে আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ নয়নে চাইছে। সে মুচকি, গুরুপদবাবুর কনিষ্ঠ কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপর হয়ে যুক্ত কর সম্মুখে প্রসারিত করে পড়ে আছেন। অবশিষ্ট সকলে হাত জোর করে পা ঢেকে বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। সত্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ভক্তমণ্ডলের ভিতরে গিয়ে বসে পড়ল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করে একেবারে বিরিঞ্চি বাবার পা জড়িয়ে ধরল। বাবা প্রসন্ন হাস্যে বললেন, চেনা চেনা বোধ হচ্ছে। নিবারণ: অধমের নাম নিবারণ চন্দ্র। বিরিঞ্চি: নিবারণ, ও এখন বুঝি তোমার ওই নাম? কোথা যেন দেখেছি তোমায়। নেপালে? ও মুর্শিদাবাদে। তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুঠিতেই তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ান, জানকী প্রসাদ, নবাবের সিপাহ সালার, খান খানান, মোহাব্বত জং, সুতানুটি রামের চন্দ, সৃষ্টিতে যাকে বলে মুই চাঁদ। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে। তোমার নাম ছিল রস রস মতিরাম। মতিরাম শেঠজি খুব খাইয়েছিল। কেবল সুতানুটির বাবুদের পাতে মন্দা কম পড়ে, তারা গালাগাল দিয়ে চলে যায়। মতিরাম, নিবারণ চন্দ্র, তুমি ধৈর্যটি মন্ত্র জপ করতে শেখো, তাতে তোমার সুবিধে হবে। রোজ ভোরে উঠেই 108 বার বলবে, ধৈর্যটি ধৈর্যটি ধৈর্যটি, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসে গিয়ে। নিবারণ পুনরায় পায়ের ধুলো নিল এবং তা 4 বার ভান করে ভক্তদের মধ্যে গিয়ে বসলো। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বললেন, ব্যাপার দেখলে? নিবারণটা আসবার মাত্র বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘন্টা হাঁ করে বসে আছি। একেই বলে বরাত। এইবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরবো, যা থাকি কপালে। যারা ভূমিষ্যৎ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরিধানে মিহি জরিপার ধুতি, কিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভিতর দিয়ে সরু সোনার হার দেখা যাচ্ছে। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক, সম্প্রতি 3য় পক্ষ ঘরে এনেছেন। গোবর্ধন বাবু আস্তে আস্তে উঠে করজোড়ে নিবেদন করলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ এর কোনটা ভালো? বাবা ঈষৎ হাস্য করে বললেন, ঠিক ঠিক ওই কথা তুলসীদাস আমায় জিজ্ঞেস করেছিলেন। আমি আহার গ্রহণ করি,
কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার? কি আহার করি? অন্ন, ব্যঞ্জন, ফলমূল, মৎস্য, মাংসাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্তি। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলাম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইয়ে সে কথা লেখেনি? ব্যারিস্টার ওকে সেন বললেন, ওয়ান্ডারফুল। নিতাই বাবু আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে বাবার সামনে গলবস্ত্র হয়ে বললেন, দয়া করো প্রভু। বাবা ভ্রু কুঞ্চিত করে বললেন, এই চাই তোমার? নিতাই বাবু থতমত খেয়ে বললেন, 1914। সত্যব্রতের একটা মহৎ রোগ, সে হাসি সামলাতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হয়ে পরিহাস করতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনলে গাম্ভীর্য রক্ষা কঠিন। হাস্য দমনের জন্য সত্য একটি মুষ্টিযোগ ব্যবহার করে থাকে। গুরুজনদের সামনে হাসির কারণ উপস্থিত হলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সবসময় তাতে উপকার হয় না। বীরেন্দ্র বাবা বললেন, 1914? সে কি? নিবারণ চুপি চুপি বলল, 1914 ক্যালকাটা। নো রিপ্লাই। ট্রাই अगेन মিস। সত্যব্রত ধ্যান করতে লাগলো। ছুতোর মিস্ত্রি তার পিঠের উপর রাঁধা চালাচ্ছে। চোকলা চোকলা চামড়া উঠে যাচ্ছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা। নিতাই বাবু বললেন, 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহার দেবো, দোহাই বাবা। বীরেন্দ্র, তোমার কি করা হয়? নিতাই, আগে ভলচার ব্রাদার্সের অফিসে লিজার কিপার, করলে 150 টাকা মাইনে। সংসার চলবে না। বীরেন্দ্র, সরই সাহায্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য। এই সূর্যকে পিছু হটাতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্ত না হলে কলাস্তম্ভ করা যায় না, তাতে বিস্তর খরচ, তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুর বেলা সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে, মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার চোখের পাতা না পড়ে, জীব জড়িয়ে না যায়, তাহলেই মরবে। নিতাই বাবু বিরাস বদনে ফিরে এলেন। বীরেন্দ্র বাবা বললেন, ধন দৌলত সকলেই চাই, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো, ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতাম, তা কেন? অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহা, বেচারা বিবেক ঘরে প্রাণটা খোয়ালে। মিস্টার সেন সবিস্ময়ে বললেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে জানতেন?
বিরিঞ্চি। যিশু তো সেদিনকার ছেলে। মিস্টার সেন, মাই গড! সত্যর কানের ভিতর গঙ্গা ফড়িং নাকের ভিতর গুবরে পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করলেন, ইনি তাহলে গৌতমা বুদ্ধাকেও জানতেন? নিবারণ, নিশ্চয়। গৌতম বুদ্ধ কোন ছাড়! প্রভু পরাশরের সঙ্গে এক ছিলিমে গাঁজা খেতেন, সব্বার সঙ্গে ওর আলাপ। ভগীরথ চিকেন খামেন, নেবুচার নজার, হাম্মুরাবি, নিওলিথিক ম্যান, পিথেকান্থ্রোপাস ইরেক্টাস, মাই মিসিং লিঙ্ক। মিস্টার সেন চক্ষু কপালে তুলে বললেন, 7টা বাঘ সত্যের পিছনে তাড়া করেছে, সামনে 3টে ভাল্লুক থাবা তুলে দাঁড়িয়ে আছে। বিরিঞ্চি বাবা বললেন, একবার মহাপ্রলয়ের পর বৈবশত্ব আমায় বললে, নীললোহিত কল্পে কি না শ্বেত বারাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবশত্ব বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথায়, খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললাম, ভয় কি বিভু, আমি আছি। সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিল, চো চো করে জল শুকিয়ে গেল। বসুন্ধরা ধন ধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমারই উপর কিনা। মিস্টার সেন কেবল মুখ বেদন করলেন। সত্য মরে গেছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলে কলিশন, রক্তারক্তি। পিসিমা, কিছুতেই কিছু হলো না। পুঞ্জীভূত হাসি সত্যব্রত চোখ নাক মুখ ফেটে বের হবার উপক্রম করল। সে তখন নিরুপায় হয়ে বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করল এবং 2 হাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে উঠল। বিরিঞ্চি বাবা বললেন, কি হয়েছে, কি হয়েছে? আহা, ওকে আসতে দাও আমার কাছে। সত্য নিকটে গিয়ে বলল, উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘেন্না ধরে গেছে। আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কর্ণমণির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গ চাই না, শুধু 4টি কচি ঘাস, শকুন্তলার নিজের হাতে ছেঁড়া, আর 1 জোড়া শিং দিয়ে প্রভু দুষ্মন্তটাকে যাতে গুটিয়ে দিতে পারে। নিবারণ বেগতিক দেখে বলল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, আর বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজলো। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হলেন। তিনি চোখ বুজে কাঠ হয়ে বসে রইলেন। কেবল তার ঠোঁট দুটো ঈষৎ নড়তে লাগলো। মামা বাবু, চেলা মহারাজ এবং 2 জন ভক্ত বাবার স্ত্রী বপু চ্যাংদোলা করে সাধন কক্ষে নিয়ে গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হলো। ভক্তগণ ক্রমশ বিদায় নিতে লাগলেন। নিতাই বাবু বললেন, বিষের সঙ্গে খোঁজ নেই, খুলোপনা চক্কর, এরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তবে 2-4টি নমুনা দেখা না বাপু, তা নয় সত্য যুগে কি করেছিলেন তারই ব্যাখ্যা। চলো চলো পরমার্থ, 7টা 20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণ আর সত্যটার খোঁজে দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, কাল না হয় নিশ্চয়ই বাবার কাছে নিয়ে চলো। সত্যব্রত বুচকিকে খুঁজে বের করে বলল, দেখুন একটু চা খাওয়াতে পারেন? নিবারণ দাও আসবে এখনই। ওহ, গলাটা বড্ড চিড়ে গেছে। বুচকি বলল, চিড়বে না, যা চেঁচাচ্ছিলেন জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো, কি ভাববেন তিনি? সত্য মনে মনে বলল, তোমার বাবার তো বেহুঁশ ছিল। প্রকাশে বলল,
একটু বাড়াবাড়ি করে ফেলেছি না, ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে তাকে খুশি করে তবে বাড়ি ফিরবো। বুঝকি? বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। থাকবে না, থাকবে না, এমন দিন থাকবে না, আপনি দেখে নেবেন। ওই যে নিবারণ দাও আসছেন। রাত 9টা, হোম আরম্ভ হয়েছে। ভক্তিতল পূর্বেই বিদায় হয়েছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদ বাবু, বুচকি, মামা বাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। হোমঘরটি ছোট, দরজা জানালা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামা বাবু আগলিয়ে দাঁড়িয়ে আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চরু প্রস্তুত করবার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটিমাত্র ঘৃতপ্রদীপ মিটমিট করছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন, সম্মুখে হোম কুণ্ড, পিছনে গুরুপদ বাবু ও তার কন্যা উপবিষ্ট। তাদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধন বাবু বসে আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থেকে বিরিঞ্চি বাবা কোথা থেকে জল নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। ঘৃত প্রদীপ নিভে গেল। হোমাগ্নির শিখা নেই, কেবল কয়েক খণ্ড অঙ্গার আরক্ত হয়ে আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের উপর হাত কাঁপিয়ে ভীষণ গালবাদ্য আরম্ভ করলেন। সেই গম্ভীর বু 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 নিনাদে ক্ষুদ্র গৃহ কম্পিত হতে লাগলো। সত্যব্রত বুচকির কানে কানে বলল, বুঝু ভয় করছে? বুচকি বলল, না। সহসা হোমকুণ্ড থেকে নীলাভ অগ্নিশিখা নির্গত হলো। সেই ক্ষীণ অস্পষ্ট আলোকে সকলে দেখলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পশ্চাতে ব্যাঘ্র চর্মধারী, হাড়মালা বিভূষিত, পিনাক ডমরূপাণী, ধবল কান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদ বাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করতে লাগলেন। গণেশ মামা শিব স্তোত্র আবৃত্তি করতে লাগলেন, যেটি তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখেছে। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলল, এইবার। সত্যব্রত উচ্চৈস্বরে বলে উঠল, বম বাবা মহাদেব। একটু পরে হঠাৎ বাইরে একটা কলরব উঠল। তারপর চিৎকার করে কে বলল, আগ লাগা হ্যায়, আগ লাগা হ্যায়। বিরিঞ্চি বাবার গালবাদ্য থামলো। তিনি চঞ্চল হয়ে ইতস্তত চাইতে লাগলেন। মামা বাবু ব্যস্ত হয়ে বাইরে গেলেন। আগুন, আগুন, বেরিয়ে আসুন শিগগির। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরে ঢুকতে লাগলো। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করলেন। গোবর্ধন বাবু চিৎকার করতে করতে বাবার পদানুসরণ করলেন। মুচকি পিতার হাত ধরে বলল, বাবা, বাবা ওঠো। নিবারণ বলল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়ল। তিনি উসখুস করতে লাগলেন। নিবারণ একটা বাতি জ্বালল। মহাদেব পিছনের দরজা দিয়ে পলায়নের উপক্রম করলেন। অমনি সত্যব্রত জাপটে ধরল। মহাদেব বললেন, আহ, ছাড়ো ছাড়ো, লাগে মাইরি, এখন আর কি ভালো লাগে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছি। সত্যব্রত বলল, আরে অত ব্যস্ত কেন, একটু আলাপ পরিচয় হোক, তারপর কে বলরাম, কতদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাইরে থেকে 2-4 লোক হোমঘরে প্রবেশ করলো। ফেকু পাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়ে নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদ বাবু ও তার কন্যাকে বাইরে আনলো। বাড়িতে আগুন লাগেনি। পাশের ঘরে খানিকটা ভিজে খড় কে জ্বালিয়ে দিয়েছিল। দারোয়ান মৌলভী সাহেব, কোচমান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হল্লা করেছে। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মচকান না। বললেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্য দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। সত্যব্রত বলল, বিদ্রুপ বলে বিদ্রুপ, মহাদেব পচে গিয়ে বেরুল ক্যাবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধন বাবু বললেন, বেটা আমাদের সঙ্গে চালাকি? গোবর্ধন মল্লিক 5টা হোসের মুচ্ছুদ্দি,
বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো শালাকো, দুই থাবড়া। গুরুপদ বাবু এতক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন, বললেন, না না, যেতে দাও যেতে দাও। সত্য, গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পি তল্পা গুছানো হলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলে দিল। বিদায়কালে বলল, প্রভু, তাহলে নিতান্তই চললেন, চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে, দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করবেন। ভিড় কমলে গুরুপদ বাবা বললেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছো, এ উপকার আমি ভুলবো না। আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়েছে। একি সত্য, তোমার হাতে রক্ত কেন? সত্য, ও কিছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন, আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন গিয়ে। গুরুপদ, তবে তুমি আমার সঙ্গে এসো, মুচকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। আহারান্তে সত্য বলল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। নিবারণ, আবার কি হলো রে? সত্য, নিবারণ দা। নিবারণ, বল নাকি? সত্য, নিবারণ দা। নিবারণ, বলেই ফেল নাকি? সত্য, আমি আমি বুচকিকে বে করব। নিবারণ, তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? সত্য, আলবাত দেবে, বুচকির বাপ দেবে। নিবারণ, বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? সত্য, বড় গোলমেলে জবাব দিচ্ছে। নিবারণ, কি বলে বুচকি? সত্য, বললে যা। নিবারণ, দূর গাধা, যা মানেই হ্যাঁ।